দেখে নেব খেলার সময় শিরোনাম। সেন্ট ভিনসেন্টে ভোরে টাইগারদের টি-20 মিশন শুরু। ওয়ানডের ব্যর্থতা ঘোচানোই লক্ষ্য। ক্যারিবীয় কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লিটনের দল। 4টা থেকে 5টা ম্যাচই খেলার কথা ছিল। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। অনেক ভালো ভালো ব্যাটসম্যানের স্ট্রোক প্লে দেখতে পাচ্ছি আমরা। সিলেটে এনসিএল টি-20 মাতিয়ে ঢাকায় ফিরলেন তামিম ইকবাল। ভালো উইকেটের জন্য গ্রাউন্ডসম্যানদের প্রশংসা। সাবেক অধিনায়কের নজর কেড়েছে ইয়াংস্টাররা। শেষ 5 বলে 25 রান। এনসিএলে সালমান ইমনের অবিশ্বাস্য ফিনিশিং। বৃথায় গেল তামিমের 91 রানের ইনিংস। চট্টগ্রামকে হারিয়ে সেমির লড়াইয়ে বরিশাল। খেলার সময়ের শুরুতেই বিজয় দিবসের খবর। বিজয়ের প্রথম প্রহরে বর্ণিল ফানুষে ঝলমলে আকাশ। এছাড়া বিভিন্ন এলাকায় বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ। সেই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন এবং রংপুরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছি জ্যাভলিনের কাছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে। বিজয়ের প্রথম প্রহর, সেই প্রহরটিতে কিন্তু আমরা দেখছি যে টিএসসি এলাকায় প্রতি বছর যেই আয়োজনগুলো হয়ে থাকে সেটির ব্যতিক্রম কিন্তু এবারেও নয়। আমরা দেখছি ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত গাইছেন সবাই সমবেতভাবে। যেই মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে শিল্পীবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়েছেন এই জাতীয় সঙ্গীত সকলকে সমবেতভাবে গাইবার জন্য, একই সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। একই সঙ্গে সেই 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে এই বিজয়, এই স্বাধীনতা, এই বাংলাদেশ, তাদের স্মরণ করছে আজ গোটা জাতি। আমরা দেখছি বিভিন্নভাবে সেই উদযাপনের মুহূর্তটিকে এবং আতশবাজি সেটিও কিন্তু আমরা দেখছি। আসলে যদিও অন্যান্য বারের তুলনায় সেটির কলেবর অনেকটা কম, কেননা কিছু নিষেধাজ্ঞা রয়েছে আতশবাজির ব্যাপারে এ কারণে। তবে ফানুস যেটি প্রতি বছর উড়িয়ে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ অর্থাৎ DUFS, তাদের সেই ফানুস উৎসব কিন্তু চলছে এবং বিশাল বড় একটি ফানুস তারা কিন্তু হাতে ধরে আছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেটি কিন্তু আকাশে উড়িয়ে দেয়া হবে এবং আমরা দেখছি পাশাপাশি কিছু আতশবাজিও পোড়ানো হচ্ছে টিএসসির ঠিক মাঝ বরাবর। জাতীয় সঙ্গীত চলছে। এখানে যারা এসেছেন দেশের টানে এই বিজয়কে উদযাপনের জন্য, লাল সবুজের বাংলাদেশকে পাওয়ার যে আনন্দ, যে পরম আনন্দ, সেটিকে আরও একবার উপলব্ধিতে নিতে, অনুভবে নিতে তারা কিন্তু ছুটে এসেছেন টিএসসির এই প্রান্তরে এবং আমরা দেখছি সকলের চোখে মুখে যে বিজয়ের আনন্দ। এবং এই বলতে বলতে কিন্তু আমরা দেখলাম একটি ফানুস, সেটি কিন্তু উড়ে গেল এবং সকলে কিন্তু হর্ষধ্বনি দিচ্ছেন সেই ফানুসটি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। আজকের আকাশের চাঁদটাও সুন্দর, ঠিক চাঁদ বরাবর উড়ে যাচ্ছে সেই ফানুস। লাখো শহীদের রক্তে কেনা যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এই ফানুসের মতোই তরতরিয়ে উপরে উঠবে এবং যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের জন্ম, সেই বৈষম্যহীন রাষ্ট্রকে গড়তে এখনও অনেকটা পথ বাকি। 24 জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই বৈষম্য দূর করবার জন্য তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি। এবং এই মুহূর্তে এই ছিল আমার কাছে টিএসসি থেকে বিজয়ের 54 বছর উদযাপনের সবশেষ। আমরা রংপুরের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রেদওয়ান হিমেলের কাছে।
9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ঠিক আজ এই দিনটাতেই স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা বিজয় দিবস 16 ডিসেম্বর। এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু রংপুরের সর্বস্তরের মানুষ প্রথম প্রহরে 12টা 1 মিনিটেই কিন্তু রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু নেতা কর্মীরা রয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি শহীদ মিনারে এসে ঠিক 12টা 1 মিনিটের শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি এবং বিভিন্ন মহান এই দিবস পালিত হচ্ছে। তাদেরকে ফুলের শ্রদ্ধা জানাতে কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জানান বীর শহীদদের যারা তাদের আত্মত্যাগে আজকে মহান এই দিবস পালিত হচ্ছে, তাদেরকে ফুলের শ্রদ্ধা জানাতেই কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন রংপুর জেলা শাখার বাসদের নেতা কর্মীরা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছেন সেই সাথে সর্বস্তরের রংপুরবাসী। এবং আবু সাইদের এই রংপুরে যাতে শহীদ হয়েছেন যিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকেও স্মরণ করা হচ্ছে আজকের এই দিনটাতে। এবং আমরা দেখেছি যে এই দিনটাকে কেন্দ্র করে আগামীকাল সকালবেলা ঠিক ভোরে 31 বার তোপধ্বনির মাধ্যমে এই দিনটির যে মূল আনুষ্ঠানিকতা জেলা প্রশাসনের পক্ষ থেকে এর কার্যক্রম শুরু হবে। এরপরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাবেন জেলা পরিষদের নেতা কর্মকর্তা বৃন্দরা। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে মেলার আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যারা বীর শহীদ রয়েছেন এবং যারা বীরশ্রেষ্ঠ রয়েছেন তাদেরকে কিন্তু শ্রদ্ধার মাধ্যমে কিন্তু তাদেরকে আসলে শ্রদ্ধা জানানো হবে। এবং তারা যেমনটি বলছেন এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু যারা রয়েছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা জানাতে প্রস্তুত রয়েছেন সর্বস্তরের মানুষ। এবং তারা একটি বিষয় বলছেন, তারা 30 লক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময় এবং জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে তারা আজকে রংপুরের এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। তো কালকে দিনব্যাপী কিন্তু নানা কর্মসূচির মাধ্যমে এই মহান বিজয় দিবস পালিত হবে রংপুরে। তো এই ছিল আমার কাছে থাকা মহান বিজয় দিবসের রংপুর থেকে সবশেষ তথ্য। বিজয় দিবসের প্রথম প্রহরের নানা আনুষ্ঠানিকতার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন জুম্মান সাদিক জ্যাভলিন এবং রংপুর থেকে রেদওয়ান হিমেল। এবার আমরা যাব খেলার সময়ের নিয়মিত আয়োজনে। নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তামিম ইকবাল। এনসিএল এর 4 ম্যাচ খেলে তাই ঢাকা ফিরে এসেছেন এই বাঁহাতি ওপেনার। সিলেটের পিচ নিয়েও নেই কোনো অভিযোগ। গ্রাউন্ডসম্যানদের দিয়েছেন ধন্যবাদ। এবারের টুর্নামেন্টে বেশ কিছু তরুণ ক্রিকেটারও নজর কেড়েছে সাবেক টাইগার অধিনায়কের। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। বিকেলে 54 বলে 91 রানের ইনিংস খেলেই ঢাকার বিমানের তামিম। এবারের এনসিএল এর সবচেয়ে বড় তারকার হুট করে বিদায়ের কারণ কি? আমার এই 4টা থেকে 5টা ম্যাচই খেলার কথা ছিল, সো আজকে আমার শেষ ম্যাচ ছিল। তবে সিলেট ছাড়ার আগে নিজের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট তামিম ইকবাল। 4 ম্যাচে 150 স্ট্রাইক রেটে রান করেছেন 190, জিতেছেন একটা ম্যাচ সেরার পুরস্কারও। অন্তত 7 মাসের লম্বা বিরতি শেষে এমন পারফরমেন্সে তৃপ্তির ঢেকুর তার কণ্ঠে। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। আজকের ইনিংসটা ওয়াজ গুড, বাট আনফর্চুনেটলি ওয়াজ ইন আ লুজিং কোর্স, সো এটার মূল্যটা খুব বেশি থাকে না আমার জন্য। যদিও ফেরার আগে দলকে আরও একটা ম্যাচ জেতানোর সুযোগ ছিল এই ওপেনারের সামনে, তবে তামিমকে আড়াল করে সে ম্যাচের নায়ক সালমান। শুধু বরিশালের এই ব্যাটার নন, এবারের আসরে এখন পর্যন্ত লাইমলাইটে আছেন তরুণরাই। আমাদের ফাস্ট বোলাররা যারা আছেন তারা ভেরি ইয়াং, একজন হয়তো বা 3-4টা টি20 তাদের ক্যারিয়ারে খেলছে, সো দে উইল লার্ন ফ্রম দিস অ্যান্ড আই এম শিওর দ্য টিম ইজ ইন গুড শেপ গোয়িং ফরওয়ার্ড। আমি আশা করি যে নেক্সট ম্যাচগুলো ভালো হবে। নতুন সব মুখ মুগ্ধ করেছে তামিমকে, মুগ্ধ করেছে সিলেটের উইকেটও। দিনে 4 ম্যাচের ব্যস্ততা শেষেও হাই স্কোরিং ম্যাচ উপহার দেয় খান সাহেবের কৃতজ্ঞতা মাঠ কর্মীদের প্রতি। ইউ মাস্ট গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান বিকজ যে ধরনের উইকেট তারা তৈরি করেছে সিলেটে, উইচ ইজ ফেনোমেনাল। আমার কাছে মনে হয় এই উইকেটের কারণেই অনেক ভালো ভালো ব্যাটসম্যানের স্ট্রোক প্লে দেখতে পাচ্ছি আমরা, সো আ লট অফ ক্রেডিট মাস্ট গোস টু দ্য গ্রাউন্ডসম্যান। তামিম ইকবাল চলে গেলেও জৌলুস হারাচ্ছে না এনসিএল। এদিনই সিলেটে এসেছেন মুশফিকুর রহিম। রাজশাহীর হয়ে খেলবেন পরের ম্যাচে। সে ম্যাচে একই দলের হয়ে দেখা যাবে তাওহিদ হৃদয়কেও। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার নাহিদ রানাকে। গতির কারণেই বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলেছেন নাহিদ। ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিংয়ের মাইলফলক স্পর্শ করা প্রথম বাংলাদেশি বোলার তিনি। টেস্ট ফরম্যাট দিয়ে চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে এই পেসারের। এখন পর্যন্ত 6 টেস্টে ঝুলিতে পড়েছেন 20 উইকেট। ওয়ানডেতে এখনও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচে শিকার 4 উইকেট। টি-20তেও এই পেস সেন্সেশনকে বাজিয়ে দেখতে চায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ব ঘোষিত 15 সদস্যের স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হয়েছে নাহিদ রানাকে। আজ ভোরে প্রথম টি-20-র পর 18 এবং 20 ডিসেম্বর মাঠে গড়াবে বাকি 2 ম্যাচ। আবারও এনসিএল প্রসঙ্গ। শেষ 5 বলে 25 রান তুলে আইপিএলের রিঙ্কু সিংয়ের স্মৃতি ফেরালেন বরিশালের সালমান হোসেন ইমন। পেসার ইরফানকে হতাশায় ডুবিয়ে এনসিএল টি-20তে কীর্তনখোলা পাড়ের দলটিকে অবিশ্বাস্য এক জয় উপহার দিয়েছেন সালমান। বৃথায় গেছে তামিম ইকবালের 91 রানের বিধ্বংসী ইনিংস। এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে চট্টগ্রামকে 5 উইকেটে হারিয়ে সেমির লড়াইয়ে উঠে এলো বরিশাল। অবিশ্বাস্য, অকল্পনীয়, এও সম্ভব। সালমান হোসেন ইমন অনূর্ধ্ব-19 দলের সাবেক এই ক্রিকেটারের নামটা মাথায় গেঁথে রাখুন। এনসিএল এর ম্যাচে যা করেছেন এই ব্যাটসম্যান, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এমন কীর্তি দেখা যায় না সচরাচর। তাই তো কীর্তনখোলা পাড়ের বরিশালের দলের উৎসবের মধ্যমণি তিনি। অবশ্য মিনিট 5 আগেও শেষ ওভারে 25 রানের সমীকরণটা মনে হয়েছিল অসম্ভব। প্রথম বল ডট, এখান থেকেও ম্যাচ জিততে চাই ভাগ্যের সহায়তা, কিন্তু ভাগ্য তো সবসময় সাহসীদের পক্ষেই থাকে। পেসার ইরফানের হতাশাকে কাজে লাগিয়ে শেষ ওভারে 2টা বাউন্ডারি আর 3টা ওভার বাউন্ডারি ছিল। নো বল ডট বল, তবে রোমাঞ্চকর ফিনিশিং। শর্ট। অবশ্য এই রোমাঞ্চ ছিল গোটা ম্যাচ জুড়েই। চট্টগ্রামের ইনিংসের সারসংক্ষেপের পুরোটাই তামিমময়। চলতি এনসিএল এ 13, 65, 21 রানের পর এদিন করলেন 91, 7টা 4, 6টা ছক্কা, 168 স্ট্রাইক রেট। টি-20তে আর চলে না আন্তর্জাতিক ক্রিকেটে তামিমকে নিয়ে এসব কথা বলা লোকগুলো হয়তো এদিন মুখ লুকাতে চাইবেন। তবে 9 রানের আক্ষেপ সঙ্গে তামিমের বাড়ল 2023 সালের প্রিমিয়ার লিগের পর শতকের গেরো খোলার অপেক্ষা। তামিম ছাড়া চট্টলার বলার মতো স্কোর নেই আর কারো। 6 নামা মমিনুল করলেন 8 বলে 13, 25 রানে 3 উইকেট তোলা মেহেদী বরিশালের সেরা বোলার। জবাব দিতে নেমে ইফতি যথারীতি ধারাবাহিক, এদিনও করলেন 56। শেষের দিকে মঈন খানের 26 রানের ক্যামিও। তবে দিন শেষে নায়ক ওই সালমান হোসেন ইমনি। আমার পার্সোনালি আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি পারবো, আমার হাতে স্ট্রোক আছে, আমি যদি টাইমিং করতে পারি হবে। সো ওইটা যে লাস্ট ওভার হবে আসলে এটা বুঝতে পারিনি, কারণ হচ্ছে এরকম লাস্ট মোমেন্টে এসে ম্যাচ জিতানো একটু ডিফিকাল্টই হয়। 25 থেকে 28 রানের মতো দরকার ছিল। সো বিশ্বাস ছিল নিজের উপর, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এ জয়ে টেবিলের 4 নম্বরে উঠে গেল বরিশাল, আর 3-এ রইল চট্টগ্রাম। জমে উঠল সেমিফাইনালের জায়গা নিশ্চিতের সমীকরণও। মাহবুব রিমন, সময় সংবাদ। ক্যারিয়ারের শুরুতে ছিলেন স্পিনার, তবে সেখান থেকে নিজেকে পরিণত করেছেন পেসার হিসেবে। চলতি এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক রংপুরের ক্রিকেটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ওপেনার হিসেবে নেমে ব্যাটিংটাও করছেন ঠিকঠাক। দেশের ক্রিকেটে দীর্ঘদিন একজন পেস বোলিং অলরাউন্ডারের যে অভাব, সেটা পূরণ করতে চান রিজওয়ান। এখনই বড় কিছুর স্বপ্ন না দেখলেও লম্বা ক্যারিয়ার করতে চান রিজওয়ান। সিলেট থেকে সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। একটা পেস বোলিং অলরাউন্ডারের রাখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা লম্বা দিনের, তবে সেটা হয়তো ঘোচাতে পারেন আমার সঙ্গে যিনি আছেন তিনি। বয়সভিত্তিক দল থেকেই তারকা খ্যাতি পেয়েছেন, এবারের এনসিএলেও বল হাতে দারুণ ছন্দে আছেন, যদিও বা তিনি আসলে একজন ওপেনিং ব্যাটার। রিজওয়ান অনেকেই আপনাকে চিনে 19-এর ব্যাচ থেকে, আপনি সেই টুর্নামেন্টে বা ওই ব্যাচের বেশ সফল একজন ক্রিকেটার ছিলেন। এবার এনসিএলে আপনার পরিচয়টা নতুন করে মানুষ দেখছেন এবং সেখানে আপনি নিয়মিত উইকেট পাচ্ছেন। আগে একটা ম্যাচে 4 উইকেট পেয়েছেন, আজকে 3 উইকেট। নিজের পরিচয়টা কি বদলে যাচ্ছে? না, আমি চেষ্টা করতেছি ব্যাটিং দিয়ে আমার পরিচয়টা বিল্ড আপ করার জন্য। আলহামদুলিল্লাহ বোলিংটা অনেক ভালো হচ্ছে, উইকেট পাচ্ছি, আলহামদুলিল্লাহ টিমকে কন্ট্রিবিউট করতে পারতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা নরমালি পেস বোলিং অলরাউন্ডার দেখি না বাংলাদেশে, যারা আসে তারা খুব একটা থিতু হতে পারে না। সেক্ষেত্রে আপনার জন্য ক্ষেত্রটা অনেক বড়,
প্রত্যাশার জায়গাটাও আপনার উপরে বড়। আপনি সেখানে নিজেকে কিভাবে বিল্ড আপ করছেন? আমি বিল্ড আপ করতেছি ভাই বলতে আমাদের একটা সমস্যা থাকে যে অলরাউন্ডারদের ইনজুরি প্রবণতা বেশি থাকে, তো আমি চেষ্টা করতেছি সবকিছু মেনটেন রাখার। ফুডিং বলেন, জিম বলেন, সব আলহামদুলিল্লাহ যারা সিনিয়র ভাই আছে কনসাল্ট করতেছি একসাথে। এনসিএল এ বল হাতে খুব ভালো করছেন, এটা কি প্রত্যাশা মেটাচ্ছে আর এটা আনএক্সপেক্টেড ছিল আসলে বল হাতে তোটা সফল? না, বল হাতে আমি শুধু চেষ্টা করতেছি ভালো জায়গায় বল করার জন্য। তো উইকেট অনেক ভালো জায়গায় বল করলে একটু বলারদের হেল্প হয়, তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ উইকেট চলে আসতেছে ভালো। রিজওয়ান, রংপুর এখন পর্যন্ত 4 ম্যাচে 4টাতে জিতেছে এবং আমরা দেখছি প্রতিদিন ম্যাচটার আপনাদের দলের হাল কেউ না কেউ ধরছেন, অর্থাৎ একটা টিম কম্বিনেশন টোটাল। এবং আমি যদি ভুল না করি আপনারা এই এনসিএল এর আগে একটা ক্যাম্পও করেছিলেন রংপুরে। সব মিলিয়ে আপনাদের দলকে নিয়ে কতটুকু প্রত্যাশা এবং এই দলের এমন ছন্দের পেছনে কাকে কৃতিত্ব দিবেন? কৃতিত্ব তো দিলে সবাইকে দিতে হয়। আলহামদুলিল্লাহ এক এক ম্যাচে এক একজন পারফর্ম করতেছে, এক একজন ম্যাচ উইনার হচ্ছে। সবাই ফর্মে আছে, যে কোনো সময় যে কোনো দিন যে কোনো ম্যাচে এক একজন ম্যাচ জিতাইতে পারে, এটা আমাদের সবার প্রতি বিশ্বাস আছে। বাংলাদেশে কোনো পেস বোলিং অলরাউন্ডার যাকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন যে আপনারাও পেস বোলিং অলরাউন্ডার? না, আমি 14 থেকে আমি স্পিনার ছিলাম। 14 ডিভিশন থেকে পেস বোলিং বিগেসপির একটা কোচ ছিল লিপন স্যার, উনি তখন থেকে বলছে হাইট ভালো পেস বোলিং করতে, তখন থেকে পেস বোলিং করি। রিজন, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা এনসিএল কে ঘিরে। দর্শক, কথা বলছিলাম এবার এনসিএল এর রাইজিং স্টার রিজওয়ানের সাথে এবং যার স্বপ্নটা অনেক বড়, বাংলাদেশকে পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ পেটাবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশ সফরে আসা পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও। সাধারণ আলাপচারিতার পাশাপাশি ফুটবল নিয়ে পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয় বাফুফের সভাপতির। দুই দেশের ফুটবলের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে। এ সময় আগামীতে বাংলাদেশ ও পূর্ব তিমুরের ফুটবল নিয়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত পূর্ব তিমুরের নারী ফুটবলে সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ হলো বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতা। প্রায় 2 বছর পর সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে ফেডারেশন। এবারের আসরে পুরুষদের খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী আর নারীদের সেরার মুকুট গুলশান ইউথ ক্লাবের। দীর্ঘদিন পর টুর্নামেন্ট হওয়ায় খেলোয়াড়দের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস। যদিও অফিস ও নিজস্ব ভেন্যু না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন সদ্য দায়িত্ব পাওয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক। আছে স্বীকৃত ফেডারেশন, এনএসসি থেকেও প্রতি বছর ফান্ড আসে বাস্কেটবল ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এতদিন সে অর্থ কোথায় ব্যয় হয়েছে তার উত্তর নেই কারো কাছে। একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে প্রায় 2 বছর বাদে। বিজয় দিবস উপলক্ষে বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করেছে সদ্য দায়িত্ব পাওয়া ফেডারেশনের কর্তারা। তবে এই আসর আয়োজন করা নিয়ে তাদের পোহাতে হয়েছে নানা ঝক্কি ঝামেলা। মূল সংকট আমাদের মাঠ দরকার, এটা যদি মিটে যায় তাহলে আর কোনো কষ্টের কারণ নেই। নিজস্ব কোনো অফিসও নেই। তো আমার মেম্বাররা অনেক সময় দেখা গেছে কোর্টে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করতে হচ্ছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিখে সিদ্ধান্ত নিতে হয়েছে। কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা, আমরা একটা সমাধান চেয়েছি যে কোনো পদ্ধতিতেই হোক আমাদের জন্য একটা সমাধান এনে দেন যাতে আমরা খেলাইতে পারি। এবারের আসরে অংশ নিয়েছে মোট 7 দল, যার মধ্যে আছে বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনী। তবে বাকি ক্লাবগুলো পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ফেডারেশনকে। লোকাল খেলোয়াড়দেরও পড়তে হয়েছে বিড়ম্বনায়। এছাড়া আসলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে নারীদের টুর্নামেন্টও, যার প্রশংসা নারী খেলোয়াড়দের কণ্ঠে। দাবি নিয়মিত ঘরোয়া লিগের। আমাদের এত প্লেয়ার্স আছে এবং তারা তো ভালো খেলছে, ফরেন পর্যায়ে যে অনেক ভালো করতে হবে, তাদেরকে যদি জাস্ট এই মাঠের ব্যবস্থাটা করে দেওয়া যেত সরকারের পক্ষ থেকে, ফেডারেশনের পক্ষ থেকে, আমি বলতে পারি বাংলাদেশ থেকে অনেক নাম করা ভালো ভালো মিথুন ভাইদের মতো অনেক আরও প্লেয়ার হবে যারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে তুলতে পারবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও যদি প্রপার একটা কোচের সিস্টেম দিয়ে দেয়, যে ছেলেদের যেরকম এভরি ইয়ার দে হ্যাভ আ প্রপার সেট অফ লিগস, সেট অফ গেমস, মেয়েদেরও যদি এরকম করে, লেভেলটা ওই ছেলেদের লেভেলের নাই হোক, একটু লো লেভেলের হোক, কিন্তু লেভেল তো শুরু করতে হবে। আমরা যদি শুরু করি, আই থিঙ্ক অনেক মানুষ, অনেক মেয়ে অনেক আসবে। সো আমি আশা করি যে ফেডারেশন আরও নতুন নতুন মেয়েদের চান্স দিবে, ঢাকার বাইরে ভিতরে পুরো বাংলাদেশ জুড়ে আই থিঙ্ক মেয়েদের নিয়ে কাজ করবে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গেল 8 ডিসেম্বর শুরু হয় টুর্নামেন্ট। পুরুষদের খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও নারীদের 8 দলের লড়াইয়ে শিরোপা উঠেছে গুলশান ইয়ুথ ক্লাবের হাতে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
লা লিগায় জয়ে ফিরতে লেগানেসের মুখোমুখি হবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ডর্টমুন্ডের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস যোগাচ্ছে হ্যান্সি ফ্লিককে। বড় জয় রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াতে চায় কাতালানরা। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 2টায়। এদিকে ইপিএলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে লড়বে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু হবে রাত 1টায়। লা লিগায় উঠতে উঠতে হঠাৎ করেই লা পালমাসে পথ হারায় বার্সেলোনা। এরপর মায়োরকা ম্যাচে বড় জয়ে ছন্দে ফিরতে না ফিরতেই আবারও রিয়াল বেতিসের সঙ্গে ড্র। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ফেরান তোরেস নৈপুণ্যে 3-2 গোলের জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। 17 ম্যাচে 12 জয় 2 ড্র ও 3 হারে 38 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। 1 পয়েন্ট কম নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন পর লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে থাকা কাতালানদের পথে বড় বাধা মাদ্রিদিস্তারা। প্রতিটি ম্যাচেই সতর্ক থাকার লক্ষ্য ফ্লিকের। প্রতিপক্ষ লেগানেস আছে টেবিলের 17তম স্থানে। তারপরও পালমাস ম্যাচের শিক্ষা নিয়ে কাউকে ছোট করে দেখতে চান না কোচ। ইনজুরি থেকে ফিরে অনুশীলন করেছেন আনসু ফাতি, ক্রিস্টেনসেন। কোচের কাছে অপশন হতে পারেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, গাভি ও ফার্মিন লোপেজ। খেলতে পারবেন না টার স্টেগান, মার্ক বার্নেল ও রোনাল্ড আরাউহো। 28তম জন্মদিন উদযাপনের কারণে ছুটি পেলেও মাঠে নামার সম্ভাবনা আছে ব্রাজিলিয়ান রাফিনিয়ার। লা লিগায় এ মৌসুমে সবচেয়ে বেশি 16টি গোল করেছেন রবার্ট লেভানডস্কি। 2-এ থাকা রাফিনিয়ার গোল 11টি। রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াতে এ ম্যাচেও দলকে বড় জয় উপহার দিতে চান ইয়ামাল ও লেভানডস্কিরা। দুদলের শেষ 9 ম্যাচের 8টিতেই জয় পেয়েছে বার্সা। তবে পরিসংখ্যান নয়, মাঠেই দাপট দেখিয়ে বড় জয় চায় কাতালানরা। কোচকে আস্থার প্রতিদান দিতে প্রস্তুত শিষ্যরাও। এদিকে ইপিএলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে লড়বে চেলসি। এই মৌসুমে হার কি তাই যেন ভুলে যেতে বসেছে ব্লুজ। শেষ 5 ম্যাচে তাদের দাপটে লন্ডভন্ড হয়েছে টটেনহ্যাম, আস্তানা, সাউদাম্পটন ও অ্যাস্টন ভিলার মতো দল। ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষে থাকা লিভারপুলের কাছে যেতে চায় ব্লুজ। নিজেদের মাঠে সামর্থ্যের সেরাটা দিয়ে বড় জয় পাবে ছাত্ররা, এমনটাই আশা কোচ ভিনসেনজো মারেস্কার। পারভিন আক্তার, সময় সংবাদ। শীতের পড়ন্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে 2-0 গোলে জয় পায় শাহবাজপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড। উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে শত শত দর্শক। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মাঠে দর্শকদের উপস্থিতি বলে দেয় গ্রাম বাংলায় এখনো কতটা জনপ্রিয় ফুটবল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ম্যাচ উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ফুটবল প্রেমী। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শাহবাজপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের মুখোমুখি হয়ে 8 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে 2-0 গোলে জয় পায় 8 নম্বর ওয়ার্ড। খেলাধুলা অনেক খারাপ দিক থেকে ফিরে আনে। খেলাধুলা অনেক ভালো লাগে। খেলাধুলা যে আরে হোক, লাখ লাখ দর্শক অনেক ভালো লাগতেছে। এত বড় একটা আয়োজনে আমরা অনেক খুশি। প্রতি বছরই বা যখন প্রয়োজন হবে পৃষ্ঠপোষকতা সবসময় অব্যাহত থাকবে। এদিকে শাহবাজপুরে গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজনে আশ্বাস দেন প্রধান অতিথি ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি আশা করব যে খেলার ধারাবাহিকতা প্রতি বছর এই টুর্নামেন্টটা হয়। আগামী বছর ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় যেতে পারি, গোল্ড কাপ আমরা দেব ইনশাআল্লাহ। নকআউট পর্বের এই টুর্নামেন্টে শাহবাজপুর ইউনিয়নের মোট 9টি ওয়ার্ডের দল অংশগ্রহণ করেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সেন্ট ভিনসেন্টে ভোরে টাইগারদের টি20 মিশন শুরু। ওয়ানডের ব্যর্থতা ঘোচানোই লক্ষ্য। ক্যারিবীয় কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লিটনের দল। 4টা থেকে 5টা ম্যাচই খেলার কথা ছিল। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। অনেক ভালো ভালো ব্যাটসম্যানের স্ট্রোক প্লে দেখতে পাচ্ছি আমরা। সিলেটে এনসিএল টি20 মাতিয়ে ঢাকায় ফিরলেন তামিম ইকবাল। ভালো উইকেটের জন্য গ্রাউন্ডসম্যানদের প্রশংসা। সাবেক অধিনায়কের নজর কেড়েছে ইয়াংস্টাররা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।